না পেয়ে দৌড়াতে থাকি, আর তার সবাই আমার পেছনে পেছনে দৌড়াতে থাকে। এক সময় আমি দৌড়াতে দৌড়াতে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। তখন আমি দেখি তারা আমায় ঘিরে ফেলেছে, আর তাদের মাঝ থেকে একটা ছাত্র এগিয়ে এসে তার হাতে থাকা ছুরি দিয়ে আমার গলায় আঘাত করে, আর আমার গলাতে ফিনকি দিয়ে তাজা তাজা রক্ত বেরিয়ে যায়। ভাই, আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন তো যে আপনার সামনে আপনার মতো একজনকে ছুরি দিয়ে জবাই করা হচ্ছে, আর সেই কষ্ট আপনি উপভোগ করছেন। তখন আপনার কি অবস্থা হবে? সে সময় আমারও এমনই ভয় লাগছিল। আসসালামু আলাইকুম। আশা নয়, বিশ্বাস করি আপনি অনেক ভালো আছেন। আর ভৌতিকতার পুরো লিসনার্সগণ, আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো চলুন আমার ঠিকানাটা বলি, আজকের মতো ঘটনায় চলে যাই। যশু ভাই, আমার নাম মোহাম্মদ তারেক। আমার বাড়ি সিরাজগঞ্জ, গাজীপুর বনসুননগর ইউনিয়নের কোনো একটি গ্রামে, আর আমি একজন সৌদি প্রবাসী। ভাইয়া, আমি আজকে নিয়ে এসেছি অভিশাপ নামক সেই ঘটনার দ্বিতীয় পর্ব। আপনারা ভাবছেন অভিশাপ, এইটা আবার কেমন ঘটনার নাম? আসলে আপনারা যে পর্যন্ত এই ঘটনাটা শুনবেন না, ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবেন না যে এই ঘটনা কেমন এমনটা নাম দিলাম, অভিশাপ কেন দিলাম নাম। তো চলুন আর দেরি না করে আজকের ঘটনায় চলে যায়। এবং ঘটনাটি হতে চলেছে অনেক বড়, অনেক ভয়াবহ। আপনারা আগের পর্বে শুনেছেন লুৎফর মুন্সি। ঠিক যেখান থেকে শেষ করেছিলাম গত পর্বে, ঠিক সেখান থেকে আবারও শুরু করছি। লুৎফর মুন্সি, তুমি এটা কি করতে যাচ্ছিলে? তোমার কোনো ধারণা নেই ওই শয়তান তোমাকে যে দোয়াটা দিচ্ছিল, মূলত সেটা কোনো দোয়া ছিল না, সেটা ছিল ভয়াবহ এক কালো জাদুর মন্ত্র, যেটা একবার কোনো মানুষ তার মুক্তি জপ করলে সে মানুষটি চিরকালের জন্য পাতাল জগতে বন্দী হয়ে যায় বা চিরকালের মতো পাগল হয়ে যায়। আর তুমি শয়তানটার পাল্লায় পড়ে সে অভিশপ্ত মন্ত্রটি পড়তে যাচ্ছিলে। লুৎফর মুন্সি, আমি যদি সময় মতো না আসতাম তাহলে আজ অনেক বড় বিপদ হয়ে যেত, দুর্ঘটনার শিকার হতে হতো তোমাকে। এই বলে নয়ন জিন থেমে যায়। তখন আমি বলে উঠলাম, আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমি বুঝতে পারছি সবকিছু, কিন্তু কোনো একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। তখন নয়ন জিন বলে উঠলো, কি বন্ধু, কি ঢুকছে না তোমার মাথায়? আমায় বলো, দেখি আমি সে তোমায় করে দিতে পারি কিনা, আমায় বলো বন্ধু। তখন আমি নয়ন জিনকে বললাম, বন্ধু নয়ন, আমি বুঝতে পারছি না যে তোমার মতো এত শক্তিশালী একজন জিন সাধারণ একটা প্রেত কি করে রীতিমতো ধরতে পারলো, আর আমি লুৎফর মুন্সি সেটাও বুঝতে পারলাম না এটা কি করে সম্ভব। তখন নয়ন জিন বলতে লাগলো, লুৎফর মুন্সি, তুমি এগিয়ে যাও, এই জোনাকি গুলো তোমাকে পথ দেখাবে। তখন আমি পুনরায় এগোতে থাকি, আর জোনাকি গুলো আমার সামনে এগোতে থাকে। এইভাবে যাওয়ার পর আমি অনুভব করি কে যেন আমার পিছনে পিছনে চলছে, আমাকে ফলো করছে। তখন আমি আমার পেছনের দিক দিয়ে তাকাই, কিন্তু কিছুই দেখতে পাই না। আমি আমার মনের ভুল ভেবে আবারও হাঁটতে থাকি। আবার কিছু দূর যাওয়ার পর আবারও শুনতে পাই শুকনো পাতার উপর দিয়ে কে যেন আমার পেছনে পেছনে হেঁটে আসছে, আর তার পায়ের শব্দে খচখচ করছে। তখন আমি সাথে সাথে আমার পেছনের দিকে তাকাই, তাও আমাকে কেউ দেখতে পায় না। তখন আমি নয়ন জিনকে ডাকি, তো সে তাকে রীতিমতো সাড়া না দেয়, আর আমি বারবার করে নয়ন জিনকে ডাকতে থাকি, সে আমার ডেকে সাড়া দেয় না। তখন আমি শুনতে পাই আমার পেছন থেকে কে যেন বলছে, দিব্যি 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 নাকি তোর সুন্দর মাথাখানা দিয়ে দে, আমার খুব পছন্দ হয়েছে তোর মাথাখানা। তখন আমি আমার পেছন দিকে তাকিয়ে দেখি একটা বিশাল দেহের মাথা বিহীন অবধ দাঁড়িয়ে আছে, আর তার মাথাটা তার নিজের হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এরকম বিভৎস রূপ দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। তারপর আমি সাহস করে বলে উঠি, কে রে তুই, আর আমায় ভয় কেন দেখাচ্ছিস বলতো? তখন সে অবশ্যই বলতে লাগলো, আমি গন্ধ কাটা, আমি তোর মাথা চাই, কারণ তোর মাথাটা আমার অনেক সুন্দর লেগেছে, তাই বলছি তোর মাথাটা আমার দিয়ে দে। তখন আমি মনে মনে বললাম, গন্ধ কাটা, এইটা আবার কি? একে তো দেখে মনে হচ্ছে না কোনো মানুষ ভয় পাবে, তবে
আমার ভয় পেলে চলবে না, আমাকে সাহস দেখাতে হবে। এই ভেবে আমি আমার সমস্ত শক্তির মাধ্যমে চারপাশটা এবং আমার শরীরটা ভালো করে বন্ধ করে ফেলি। আর আমি কন্দ কাটার উদ্দেশ্যে বলে উঠি, তুই কন্দ কাটা হোস আর যে হোস না কেন, যদি তোর ভালো চাস তাহলে আমার পথ থেকে ছেড়ে যা। ভালো ভালো বলছি, আমার পথ ছেড়ে দে। তখন কন্দ কাটা বলে উঠলো, ওহো মানব সন্তান, তোর দিকে খুব সাহস। তখন আমি বলে উঠলাম, তুই আমার সাহসের কিছুই দেখিস নাই, এখনো বুঝতে পেরেছিস? তখন কন্দ কাটা বলে উঠলো, শেষবারের মতো বলছি মানব সন্তান, তোর মাথাটা আমায় দে, তা না হলে খুব খারাপ হবে। তখন আমি বলে উঠলাম, কিছু করতে পারবি না তুই আমার, তাই তোর ভালো জন্য বলছে আমার পথ ছেড়ে দে, এতেই তোর ভালো হবে। তখন সে কন্দ কাটা আমার কাছে আমার কথা শুনে কিন্তু আমাকে মারার জন্য তেড়ে আসে, কিন্তু সে আমার কাছাকাছি আসতেই ছিটকে পড়ে যায়, দূরে ছিটকে পড়ে যায়। তখন আমি রীতিমতো হাসতে হাসতে বলে উঠি, কিরে কন্দ কাটা, কেউ না আমায় মারবি না? হ্যাঁ। তখন আমি লক্ষ্য করলাম কন্দ কাটা প্রচন্ড পরিমাণে রেগে ফেটে গেল একেবারে, আর বারবার আঘাত করতে থাকে কন্দ কাটা। তো যাই হোক, তখন রাগী কণ্ঠে সে বলে ওঠে, আমিও দেখবো এই সুরক্ষা কবচ কতক্ষণ তোকে বাঁচায়। এই বলে কন্দ কাটা বারবার আঘাত করতে থাকে, এর কারণে আমার সুরক্ষা কবচ একটু হালকা হয়ে যায়। তখন আমি আর দেরি না করে নয়ন নির্দেশী জাউজের পানি ছিটিয়ে দিই কন্দ কাটার উপরে। তখন কন্দ কাটা চিল্লাতে চিল্লাতে বলে ওঠে, কি করলি রে মানুষ সন্তান, এইটা কি করলি আমার সাথে? আমার শরীরটা জ্বলে পড়ে যাচ্ছে, বন্ধ করে সব। না বললাম, কেন রে, এখন কেন বলছিস বন্ধ করতে? হ্যাঁ বলতো, তোর না খুব বড় বড় কথা বলেছিলি? হ্যাঁ। এই বলে আমি মঞ্চ পরে কন্দ কাটার উপরে ফু দিই। তখন কন্দ কাটা কালো ধোঁয়া হয়ে বাতাসের সাথে মিশে যায়। তখন আমি বসা থেকে উঠে পুনরায় হাঁটতে থাকি। এইভাবে হাঁটতে হাঁটতে একটা সময় আমার বনটা অতিক্রম করে ফেরে। আর একটু এগুলি বায়াং গ্রামের গেট। ঘটনা থেকে বাইরে আসার জন্য দুঃখিত ভাইয়া, আসলে আমি ভুলে গিয়েছিলাম কাশীনাথ তান্ত্রিকের বাড়ি ছিল বায়াং গ্রামে। আর আপনাদের বলে রাখি, বায়াং গ্রাম হলো এমন একটি গ্রাম যে গ্রামে একবার প্রবেশ করলে সেই গ্রাম প্রধানের অনুমতি ছাড়া বাইরে আসলে সে মানুষ থেকে জীবিত হতে পারে না, যেমন সাপ, ব্যাঙ, গরু, ছাগল ইত্যাদি। তো চলুন আবারও ঘটনায় ফিরে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি বায়াং গ্রামের গেটে, সেখানে কোনো মানুষ নেই, ঘুটঘুটে অন্ধকার। গেটের ভেতর থেকে বোটা কণ্ঠে বলে উঠল, কে তুই? ছোকরা এখানে কি করিস? কাকে চাই? তখন আমি বলে উঠলাম, আমি লুৎফর মুন্সি বলছি। হ্যাঁ, আমি কাশীনাথ তান্ত্রিকের কাছ থেকে শেখার জন্য এসেছি। তখন আমি লক্ষ্য করলাম গেটটা আপনি খুলে গেল, আর বলতে লাগলো, চলে আসো আর যাও তোমার নতুন গুরুর কাছে, আর বায়াং গ্রামে তোমার জন্য শুভ হোক। তখন আমি বায়াং গ্রামে প্রবেশ করি। সাথে সাথে আমার শরীরটা কাঁপুনি দিয়ে ওঠে, আর আমার কেমন যায় লাগছিল, আর ক্লান্ত ভাবটাও কেটে যায়। তখন আমি চারপাশে চোখ বুলে দেখি এই গ্রামকে বাইরে থেকে যা দেখেছি, আসলে সেটা এই গ্রামটা হলো টাইম জোনের মতো। কারণ গ্রামটাকে দেখে আমার মনে হচ্ছিল অন্য এক দুনিয়াতে চলে এসেছি। এই গ্রামটা এতটাই সুন্দর হবে আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, আমি এগিয়ে যাই সেই গ্রামটার ভেতরে। একটু যাওয়ার পরে আমি একটা মন্দির দেখতে পাই। তখন আমি মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের পুরোহিতকে বললাম, পুরোহিত মশাই, আপনি কি আমাকে কাশীনাথ তান্ত্রিকের বাড়িটা কোথায় বলতে পারেন? তখন পুরোহিত মশাই বলে উঠল, কাশীনাথ, আগে বলো তুমি কে, আর কাশীনাথের সাথে কি দরকার তোমার? তোমাকে আগে তো কখনো মায়া গ্রামে দেখিনি, কে তুমি? তখন আমি বলে উঠলাম, আসলে পুরোহিত মশাই, আমার নাম লুৎফর, আমি এই গ্রামে আজকেই প্রথমবার এসেছি। আর কাশীনাথ তান্ত্রিক আমার নতুন গুরু, আমাকে পাঠিয়েছেন দুর্গানাথ তান্ত্রিক। আমি এই গ্রামে এসেছি তান্ত্রিক বিদ্যা শিক্ষা নিতে। তখন মন্দিরের সেই পুরোহিত মশাই বলল, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, চলো কাশীনাথ ঠাকুরের বাড়ি যাওয়া যাক। এই বলে পুরোহিত মশাই আমাকে নিয়ে কাশীনাথ তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমিও তার পেছনে পেছনে যেতে লাগলাম। একটা সময় আমরা গিয়ে পৌঁছালাম বিশাল পাথরের পাহাড়ের সামনে। তখন মন্দিরের পুরোহিত মশাই বলে উঠল, বেটা, এই যে পাহাড়টা দেখছো না,
এই পাহাড়ের চূড়ায় বাড়িটা দেখবে, সেটাই কাশীনাথ ঠাকুরের বাড়ি। এই বলে পুরোহিত মশাই চলে যায় ওখান থেকে। তখন আমি সময় নষ্ট না করে পাহাড়ের চূড়ার উপরে রীতিমতো অগ্রসর হলাম। কিছুক্ষণ মাঝে আমি পাহাড়ের একদম চূড়ায় উঠে যাই। তখন আমি খেয়াল করি একটা বৃত্ত একটা বাড়ির সামনে বসে রীতিমতো ধ্যান করছে। লোকটির বয়স আনুমানিক 60 কিংবা 65 হবে। তখন আমি সামনে গিয়ে দাঁড়াই। তখন লোকটি তার চোখ বন্ধ করে বলে উঠল, লুৎফর মুন্সি, তুই চলে এসেছিস, ভালো ভালো। দুর্গানাথ যা বলেছে কিন্তু আমি আজ দেখছি তুই পারবি, অনেক শক্তির অধিকারী হতে পারবি তুই। আমি এরকমটা শুনে রীতিমতো হতভম্ব হয়ে যায়। আমি ভাবতে থাকি লোক আমার কাছে কিভাবে জানলো আর কি সে শক্তি। এরকম ভাবতে ভাবতে লোকটি আবার বলে উঠলো, এত কি ভাবছিস? এত ভাবলে হবে না রে বোকা, আমি কাশীনাথ ঠাকুর। এইটা শোনার সাথে সাথে আমি তার পা ধরে প্রণাম করে বলে উঠলাম, গুরুদেব, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিবেন গুরুদেব। তখন কাশীনাথ তান্ত্রিক বলে উঠল, আরে আরে তুই কি করছিস? আমি কিছু মনে করি নাই, আগে তুই চল আমার সাথে, তুই অনেক পথ পাড়ি দিয়েছিস, আগে হাত মুখ ধুয়ে খেয়ে বিশ্রাম নিস। তখন আমি কাশীনাথ ঠাকুরের সাথে চলে যাই আর গিয়ে হাত মুখ ধুয়ে খুলে ইতিমধ্যে তারপরে কাশীনাথ ঠাকুরের দেখানো সে বিছানায় শুয়ে পড়ি। এই ভেবে আমি কতক্ষণ ঘুমিয়েছি আমার নিজেরও জানা নেই। একসময় আমার ঘুম ভেঙে যায় কাশীনাথ ঠাকুরের ডাকে। কাশীনাথ তান্ত্রিক বলল, উঠ এবার লুৎফর মুন্সি, দিন পড়িয়ে যাচ্ছে তো, রাত হতে চলেছে, এবার উঠ, আর কত ঘুমাবি? তখন আমি বিছানা থেকে উঠে পড়ি। তখন কাশীনাথ তান্ত্রিক বলতে লাগলো, লুৎফর মুন্সি শোন, আজ রাত থেকে তোকে শিক্ষা দেওয়া শুরু করব। তুই খুব ভালো করে প্রস্তুতি নিয়ে নিস আর ভালো করে গোসল করে পবিত্র হয়ে নে। আজ রাত থেকে তোকে নতুন পথে হাঁটতে হবে। তখন আমি গুরু কাশীনাথের কথা অনুযায়ী ভালো করে গোসল করে পবিত্র হয়ে গুরু কাশীনাথকে বললাম, গুরু, আমি প্রস্তুত আছি, এখন বলেন আমাকে কি করতে হবে। তখন গুরু কাশীনাথ বলে উঠল, লুৎফর, তুই আমার সাথে চল। এই বলে গুরু কাশীনাথ তান্ত্রিক চলতে লাগলো। তখন আমিও তার পেছনে পেছনে যেতে লাগি। চলতে চলতে একটা সময় আমরা পৌঁছে যাই একটা দুর্গম মন্দিরে। তখন গুরুদেব বলে উঠল, লুৎফর, আজ থেকে তোর শিক্ষা এখানে হবে। যা শিখবি, যা অর্জন করবি, তার সাক্ষী হয়ে থাকবে মন্দিরে। এই বলে গুরু কাশীনাথ তান্ত্রিক দুটো বৃত্ত এঁকে বলল, লুৎফর, তুই বৃত্ততে বসে পড়। আর একটা কথা, আজ তুই শিখবি কি করে নিজের শরীর ও মনকে নিজের আয়ত্তে আনতে হয়, যার মাধ্যমে তুই যখন তখন যেখানে খুশি ধ্যান করতে পারবি। আর শোন, এই কাজটা করার সময় তোকে নানাভাবে শয়তান কিন্তু ধোকায় দেবে, বুঝলি? কিন্তু তোকে ধোকায় পড়লে চলবে না। আর অবশ্যই প্রক্রিয়াটা চলাকালীন ভুলেও কখনো চোখ খোলা যাবে না। আর তোকে যে দোয়াগুলো জানিস না, যত মন্ত্র জানিস, সব কিছু দিয়ে দোয়া পাঠ করতে থাকবি। এই বলে গুরুদেব কাশীনাথ তান্ত্রিক আর ঠিক ওর বৃত্তের মাঝে বসে পড়ে। আর তখন আমি আমার চোখ বন্ধ করে ফেলি আর যত দোয়া জানি সবকিছু পাঠ করতে থাকি। কিন্তু একটা জিনিস আমি উপলব্ধি করি, সেটা হলো আমার মনে হচ্ছিল চোখের সামনে থেকে বারবার আমার অতীত যেন ভেসে উঠেছে। আমি কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে আমি আমার আমল করতে থাকি। এই ভেবে আমি কতক্ষণ আমল করেছি তার কোনো ঠিক নেই। একটা সময় আমার অনুভব করে আমার আর দুনিয়াতে কোনো চিন্তা আমার মনে আসছে না। তখন আমি গুরু কাশীনাথ তান্ত্রিকের শেখানো ধ্যান মন্ত্র তখন আমার সাথে ঘটে যায় একটা হৃদয় বিদারক ঘটনা। ঘটনা হলো, আমি দেখতে পাই আমি যেন অন্ধকার এক জগতে হারিয়ে যাচ্ছি। সেটার অনুভূতি ছিল একদম আলাদা। যেমন একজন মানুষ অনেক ওপর থেকে নিচে পড়ার সময় যে অনুভূতি হয়, তেমনই আমার হচ্ছিল। এভাবে বেশ কিছুক্ষণ হওয়ার পর আমি দেখতে পাই একটা আলোক রশ্মি। তখন সে আলোক রশ্মিটার দিকে চলতে থাকি। আর একটা কথা বলে রাখি, আমি তখনও ধ্যান মগ্ন অবস্থায় ছিলাম। আমি জানি এসব আমার মনের ভ্রম, কিন্তু যা যা আমি দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছিল বাস্তবে আমার সাথে ঘটছে। তা যাই হোক, যেখানে ছিলাম আমি সে আলোর দিকে ধীরে ধীরে এগোতে থাকি। তখন আমি বুঝতে পারি আসলে আমি এখন একটা গুহার মাঝে আছি।
তখন আলোর কাছাকাছি যেতেই আমার চোখ রীতিমতো একেবারেই যেন উড়ে যায়। আমি বেশ ভয় পেয়ে যাই। তখন আমি একটু দাঁড়িয়ে আলোর কাছে চলে যাই। তখন আমি আরেকটা জিনিস দেখে বেশ বিচলিত হয়ে যাই। তা ছিল আমার সামনে এখন দাঁড়িয়ে আছে আমার গ্রাম, মানে আমার মাতৃভূমি। তখন আমি আমার গ্রামের ভেতরে প্রবেশ করি, কিন্তু গ্রামের মানুষজন আমাকে দেখতেই পাচ্ছে না। তারা সবাই তাদের মতো করে চলছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করি, সেটা হলো গ্রামের মানুষগুলো যেন একটা কাঠের তৈরি, তাদের শরীরে মাংস বলতে কিছুই নেই। এটা কিভাবে সম্ভব? আমি লক্ষ্য করলাম তাদের শরীর যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর তাদের শরীর কেমন যেন অস্বাভাবিকভাবে সাদা হয়ে উঠেছে। তখন আমি এসব দেখতে দেখতে আমার মাদ্রাসার দিকে এগোতে থাকি। তখন আমার চোখ পড়ে যায় রাস্তার ধারে গাছগুলোর উপরে। আমি দেখতে পাই প্রত্যেকটা গাছের উপরে বসে আছে পিশাচ, আর পিশাচগুলো আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। আমি সেগুলো তো ভ্রুক্ষেপ না করে সামনের দিকে এগোতে থাকি। এগোতে এগোতে একটা সময় আমি চলে আসি আমার মাদ্রাসার সামনে। আমি আর দেরি না করে মাদ্রাসায় প্রবেশ করি। তখন আমি আরেকটা জিনিস লক্ষ্য করি, আর সেটাতে বেশ চমকে উঠি। মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদের হাতে একটা করে ছুরি, আর তারা সবাই আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। এক সময় তারা সবাই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তখন আমি আর কোনো উপায় না পেয়ে দৌড়াতে থাকি, আর তারা সবাই আমার পেছনে পেছনে দৌড়াতে থাকে। এক সময় আমি দৌড়াতে দৌড়াতে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। তখন আমি দেখতে পাই তারা আমায় ঘিরে ফেলেছে, আর তাদের মাঝখান থেকে একটা ছাত্র এগিয়ে আসে, আর তার হাতে থাকা ছুরি দিয়ে আমার গলায় আঘাত করে, আর আমার গলা দিয়ে ফিনকি দিয়ে রীতিমতো তাজা তাজা রক্ত বেরিয়ে যায়। যশ ভাই, আপনি আপনার চোখ বন্ধ করে ভাবুন যে আপনার সামনে আপনার মতো একজনকে ছুরি দিয়ে জবাই করা হচ্ছে, আর সেই কষ্টটা আপনি অনুভব করছেন। তখন আপনার কি অবস্থা হবে? সে সময় আমারও এমনই অবস্থা হয়েছিল, যার কারণে আমি ধ্যান থাকা অবস্থায় আমার গলাটা চেপে ধরি। তখন গুরুদেব আমার শরীরে হাত রেখে বলে উঠল, লুৎফর, যাই হয়ে যাক না কেন তুই চোখ খুলবি না, তা না হলে কিন্তু অমঙ্গল হয়ে যাবে। চোখ খুলিস না, তোর কিচ্ছু হবে না। আমি তো আছি তোর সাথে তুই মন্ত্র পড়া জানিয়ে যা, সব ঠিক হয়ে যাবে। তখন আমি আমার ঘোর কেটে যাই। তখন আমি পুনরায় মন্ত্র পড়া শুরু করে দিই। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পরে আমার ধ্যান সম্পূর্ণ হয়ে যায়। তখন কাশীনাথ তান্ত্রিক বলে ওঠে, শাব্বাস বেটা, শাব্বাস, তুই করে দেখিয়েছিস লুৎফর, তুই করে দেখিয়েছিস। যা যা লুৎফর, আজকের মতো এখানে শেষ, আবার কালকে সময় মতো এখানে চলে আসিস। তখন আমি গুরুদেবের কথা মতো চলে যাই বাড়ি থেকে আমি ঘুমিয়ে পড়ি। আমি ঘুমের মাঝে স্বপ্নে দেখতে পাই একটা লোক উঁচু হয়ে রীতিমতো লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। সে আমাকে বলতে থাকে, তুই যা করছিস তাতে খুব বিপদ আছে, তার চেয়ে ভালো তুই এই পথ থেকে সরে যা, এটাতেই তোর মঙ্গল হবে। তখন আমি বলে উঠলাম, না না না, এই পথে যতই বিপদ থাকুক না কেন আমি এই পথে হাঁটবো। আমি প্রত্যেকটি বিপদের সামনা করব, কারণ আমি এই পথের মাধ্যমে আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিব। আমি আমার প্রতিশোধ নিতে এসেছি। তখনই আমার ঘুমটা ভেঙে যায়, আর আমি বুঝতে পারি এটা আসলে একটা খারাপ স্বপ্ন ছিল। তখন আমার মনে পড়ে আমার শরীরটা বন্ধ করা হয়নি। তখন সাথে সাথে আমার শরীরটা ভালো করে বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়ি। পরদিন ঘুম ভাঙার পরে আমি গুরু কাশীনাথের কাছে চলে যাই। তারপর গুরু কাশীনাথের সাথে খাওয়া দাওয়া করে আমি বাইরে চলে আসি, আর মন স্থির করি আজকে আমি মায়াং গ্রামটা ঘুরে ঘুরে দেখবো। তো যে ভাবা সেই কাজ, আমি ঘুরতে বের হয়ে যাই। আমি ঘুরতে ঘুরতে একটা সময় আমি গ্রামটার শেষ দিকের কাছে চলে যাই। গ্রামটার কাছে গিয়ে আমি দেখি একটা বিশাল বড় ভাঙা দালান। আমি সেই দালানের সামনে গিয়ে দাঁড়াই, সাথে সাথে আমার শরীরটা কাঁপুনি দিয়ে ওঠে। আমি তখন বুঝতে পারি এখানে কিছু একটা আছে যার শক্তি অনেক অনেক বেশি। তারপরও আমার মনে কেন জানি বারবার দালানটার ভেতর থেকে চলে যেতে চাইছে। আমি আমার মনের ডাকে সাড়া দিয়ে দালানটার ভেতরে প্রবেশ করি। দালানটার ভেতরে কোনো আলো নেই, অন্ধকারে ভরা, ঠিক কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তারপরে আমি আবছা আবছা দালানটার ভেতরে যেতে থাকি, দেখতে থাকি।
একটা সময় আমি নিচের দানা শেষ করে উপরের দানাতে যাই, তখনই আমার পুরো শরীরটা আগুনের মতো গরম হয়ে যায়। আর আমার কানের কাছে অদ্ভুত ধরনের অনুভব করি গরম নিঃশ্বাসকে যেন ফেলছে। তখন আমি বলে উঠলাম, কে কে রে, তুই পেছন থেকে ভয় দেখাচ্ছিস কেন? সাহস থাকলে আমার সামনে আয়। তখন আমার কানের কাছ থেকে সেই গরম হাওয়াটি সরে যায়। তখন আমি আবারও সামনের দিকে এগোতে থাকি। এগোতে এগোতে আমি দেখতে পাই এবং কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন আমি ভালো করে দেখতে থাকি যে আমি কিসের সাথে হোঁচট খেলাম। আমি দেখতে পাই আমি একটা মানুষের কঙ্কালের সাথে হোঁচট খেয়েছি। এটা দেখে আমি ধরফর করে উঠে যাই। তখন আমার সামনে একটা নারী কণ্ঠ বলে উঠল, কি রে, ভয় পেয়েছিস নাকি? ভয় পেলে আমার খুব ভালো লাগে। এই কথা শুনে আমি বুঝতে পারি এটা আসলে একটা ডিসি ডাকিনি যারা মানুষকে ভয় দেখায়। পরে সে মানুষটাকে বেড়ে তার তাজা রক্ত কলিজা খেয়ে তার ক্ষুধা নিবারণ করে। আমি তখন ভালো করে বুঝে গেছি আমার কপালে আজ বড় ধরনের কোনো বিপদ নেমে এসেছে, আর সেই বিপদ আমি নিজে থেকে ডেকে নিয়ে এসেছি। এইসব ভাবাভাবি যখন আমি করছিলাম তখন দেখি পুরো জায়গাটি আলোকিত হয়ে গেছে। তখন আমি দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল দেহি একটা মহিলা। তার কি যে ভয়ঙ্কর রূপ, তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তার চোখ দুটো রীতিমতো কুঠির থেকে বের হয়ে তার গালের উপরে ঝুলে আছে। তার কোনো নাক নেই, তার মুখের ভেতরে অঙ্ক দাঁত রীতিমতো বেরিয়ে আছে, আর গলা দিয়ে রীতিমতো তাজা তাজা রক্ত গড়িয়ে গড়ে পড়ছে। তার হাতের নখগুলো একটার চেয়ে একটা তলোয়ারের মতো। তার রূপ দেখে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন আমার মনে পড়ে যায় আমার শরীর এখন তো বন্ধ, আর আমার শরীরে আছে নয়নজিন। তাহলে আমার ভয় কিসের? এই ভেবে আমি নয়নজিনকে স্মরণ করি। তখন নয়নজিন আমার মাথার ভেতর থেকে বলে উঠল, লুৎফর মুন্সি, আমি সব দেখছি। তুমি এক মিনিটের জন্য তোমার শরীরটা বন্ধ করা দশা ছাড়িয়ে দাও। আমি তোমার শরীর থেকে বের হব, তারপর তুমি পুনরায় জলদি করে তোমার শরীরটা বন্ধ করে দেবে। তখন আমার শরীরটা বন্ধ দশা ছাড়িয়ে দিই। তখনই সে নয়নজিন আমার শরীর থেকে বেরিয়ে আসে। তখন সাথে সাথে আমার আবারও শরীরটা বন্ধ করে ফেলি। তখন নয়নজিন তার আসল রূপে ফিরে আসে। তার রূপ ছিল একটা বট গাছের মতো। হাত আছে, পা আছে, কিন্তু পুরো শরীরটা বট গাছের মতো বিশাল। শিকড় যেন বেরিয়ে আছে তার শরীর থেকে, আর সেই শিকড়গুলো একটা আগুনের মতো জল জল করছে। নয়নজিন গর্জে উঠল। তারপর নিশি এবং নয়নজিনের মাঝে ভয়ঙ্কর ধরনের যুদ্ধ শুরু হয়ে যায়। একটা সময় আমি দেখতে পাই নয়নজিন নিশি ডাকিনীকে তুলে তুলে আছাড় মারছে। তখন নিশি ডাকিনী বলে উঠল, হার মারিস না, হার মারিস না, আমায় ছেড়ে দে, আমি চলে যাব, এখান থেকে চলে যাব, আমায় ছেড়ে দে। তখন নয়নজিন নিশিকে ছেড়ে দেয়, আর নিশি উদ্দেশ্যে বলে ওঠে, নিশি, কান খুলে শুনে রাখ, তুই যদি আবারও কোনো দিন আমার সামনে আসিস তবে সেই দিনই তোর শেষ দিন আমি মনে রাখিস। এই বলে নয়নজিন তার সাধারণ রূপে ফিরে আসে আর আমাকে বলল, লুৎফর মুন্সি, এসব দেখে ভয় পেলে কি চলবে? তোমাকে আরো সাহস আনতে হবে। আচ্ছা যাই হোক, আমি তোমার ভেতরে যাচ্ছি, তুমি বাড়ির দিকে রওনা হও, কারণ রাত হয়ে এলো, আবারও মন্দিরে যেতে হবে তোমাকে। এই বলে নয়নজিন আমার শরীর থেকে বেরিয়ে যায়, আর আমি চলে যাই গুরু কাশীনাথ তান্ত্রিকের বাড়িতে। আমি বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে মন্দিরের দিকে চলে যাই। এভাবেই চলে যায় কয়েকটা দিন। একদিন সকালবেলা গুরুদেব আমাকে ডাকে। আমি তার ডাকে সাড়া দিই এবং তারকে বলে উঠলাম, গুরুদেব, আপনার কি কিছু লাগবে নাকি? কিছু করতে হবে আমাকে বলেন, আমি করে দিচ্ছি। তখন গুরু কাশীনাথ তান্ত্রিক বলে উঠল, লুৎফর মুন্সি, তুই তো অনেক কিছু শিখে ফেলেছিস, এখন আর অনেক কিছু শেখার বাকি আছে আমি জানি। তাই আমি ঠিক করেছি তোকে আমার সাথে একটা একটা করে রোগীর বাড়িতে নিয়ে যাব। তুই যাবি, আমার সাথে যাবি। তখন আমি বললাম, গুরুদেব, এত আমার জন্য খুশির সংবাদ, আমি যাবো না কেন? আমি আপনার সাথে যাওয়ার জন্য তো এসেছি। তখন গুরুদেব বলে উঠল, তাহলে ভালো করে রেডি হয়ে নে, কারণ আমাদের এই গ্রামের বাড়ি যেতে হবে, আর যেখানে আমাদের কয়েকদিন লাগতে পারে, তাই কিছু শুকনো খাবার নিয়ে নিতে হবে। আমাদের পথ চলতে কোনো অসুবিধা হবে না, তাহলে কেমন? তখন আমি বলে উঠলাম, ঠিক আছে গুরুদেব, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি।
এই বলে গুরুদেব কাশীনাথ তান্ত্রিক কাছ থেকে চলে আসি, আর যা যা লাগে সবকিছু গুছিয়ে দিই। তখন আমার মাথার ভেতর থেকে নয়নজিন বলে উঠলো, লুৎফর বংশী, তুমি আর গুরুদেব যখন কথা বলছিলে তখন আমি সব কিছু শুনেছি। তারপর আমি অনেক খুঁজে সেই রোগীর বাড়ি বের করেছি, কিন্তু আমি সেই বাড়িতে প্রবেশ করতে পারিনি, কারণ সেই বাড়িটা একেবারে পবিত্র করে রেখেছে। আর দ্বিতীয়ত সেই বাড়ির চারপাশে হাজার হাজার ইফরিত আছে, এবং যা যা পরে জিন আছে পাহারা দিচ্ছে, তার অনেক শক্তিশালী জিন। আমি তাদের কাছে চুনোপুটি মাত্র। তখন আমি এই কথাগুলো শুনে বিচলিত হয়ে পড়ি। তখন আমি নয়নজিনকে বলে উঠলাম, নয়ন, তাহলে এখন আমাদের কি করা উচিত? তখন নয়নজিন আবার বলে উঠলো, দেখো লুৎফর, কাশীনাথ তান্ত্রিকের কাছে অনেক শক্তিশালী জিন আছে, কিন্তু তারা কম, আর সেই বাড়ির বাইরে হাজার হাজার জিন আছে। তাই আমি বলি, তুমি বরঞ্চ নূর জিনের সাথে কথা বলো, সে পারবে এই জিনগুলোর সাথে মোকাবেলা করতে। আর ওই বাড়িতে ঢোকার আগে তোমাদের বাড়িতে লড়াই করতে। সে পাহারা জিনদের সাথে তোমরা ঢুকতে পারবে সে বাড়িতে নূর জিন থাকলে। এই বলে নয়নজিন চুপ হয়ে যায়। তখন আমি সাথে সাথে গুরুদেবের কাছ থেকে সবকিছু খুলে বলি। আর তখন গুরুদেব বলে উঠল, আমি জানি লুৎফর, যার কারণে আমি তোকে বলেছি আমার সাথে যেতে, কারণ আমি জানি এই কাজটা আমার দ্বারা একা সম্ভব নয়। আর আমি ভালো করেই জানি তোর কাছে দুনিয়ার অন্যতম শক্তিশালী আগুন জিনের বাদশা নূর জিন আছে, আর সে তোকে সাহায্য করবে। তাই আমি তোকে আমার সাথে নিতে চেয়েছি। পাশ করে শহরে কলেজে পড়ার জন্য রওনা দিতে চাচ্ছিলাম। তার আগে গ্রামের বাড়িটা কাটানোর শেষ কিছুদিন এমন কিছু ঘটে কেন যা আজও রাতের ঘুম কেড়ে নেয়। আমার বাবা ছিলেন একজন হোমিওপ্যাথ ডাক্তার। গ্রামের মানুষ তাকে ডাকতো হাকিম সাহেব। তার খুব নাম ডাক ছিল। লোকজন এসে ওষুধ নিত, গল্প করত, কুশল বিনিময় করত। আর আমি ছিলাম গ্রামের সেই আধুনিক বাচ্চাদের মধ্যে একজন, যে শহরের কলেজে পড়তে যাচ্ছে বলে নিজেকে কিছুটা উঁচু ভাবত। ঘটনা শুরু এক সন্ধ্যাবেলা। সেই দিনটা ছিল ভাদ্র মাসের এক অদ্ভুত নিস্তব্ধ বিকেল। গরমে ঘাম ঝরে যাচ্ছিল, আর হাওয়ার ছিটো ফুটেও ছিল না। চারদিকে একটা অস্বস্তিকর নীরবতা নেমেছিল, এবং পাখিগুলোর ডাকও যেন থেমে গিয়েছিল। বাবা চেম্বারে বসে আছে, আমিও বসে আছি। দু একজন রোগী বসে আছে। হঠাৎ একজন মহিলা ঢুকলো। বয়স মোটামুটি 40 কিংবা 44-এর কাছাকাছি তো হবেই। মুখে ঘোমটা দিয়ে ঢাকা, গায়ের শাড়িতে ধুলো লেগেছিল, কাদার দাগ। পায়ে পাতায় ছিল না কোনো আলতা কিংবা সাজসজ্জা, বরং ধূসর ফাটল ধরা। মহিলা গলা ভারী, কেমন যেন কাঠ ঠোকরা টাইপের। আপনি কি হাকিম সাহেব? বাবা বললেন, হ্যাঁ আমি। আপনি কোথা থেকে এসেছেন বলুন তো? আমার স্বামীর শরীর খারাপ, কারো কথা শুনছে না, কিছুই খায় না, কিছু বলেও না, চোখে তাকালে ভয় করে, আর তাবিজ খবজ কিছু হয়নি। আপনি একবার দেখে যান না। বাবা একটু থমকে গেলেন আর বললেন, আপনার গ্রাম? মিঠাখালি, সীমানার একদম শেষ প্রান্তে আমাদের বাড়ি। মিঠাখালি নামটা শুনে আমি একটু সজাগ হলাম। ওই দিকটা আমাদের গ্রামটা একটু বেশি দূরে হলেও খ্যাতি কিন্তু খুব খারাপ। লোকজন বলে ওখানে একটা বাঁশঝাড় আছে, যেখানে নাকি অনেকবার মৃতদেহ ঝুরানো বা ঝুলতে থাকতে দেখা গিয়েছে। কেউ বলে ওখানে হাকিনি থাকে। আবার অনেকে বলতো যারা সন্ধ্যার পর সেই রাস্তায় যায় তারা আর কখনো ফিরে আসে না। বাবা একটু চুপ করে থেকে বললেন, আজ সন্ধ্যা হয়ে গেছে, কাল সকালে যাব। মহিলা এক গলায় বলে উঠল, কাল গেলে আর বাঁচবে না, এখনই চলুন না। মহিলার গলায় একটা দৃঢ়তা ছিল, যা কোনোভাবে না গেলে বড় কিছু ঘটবে এমনটাই সংকেত দিচ্ছিল। বাবা আমার দিকে তাকালেন, আমি চোখে চোখ রাখলাম। আমাদের গ্রামে অনেক সময় অনেক লোক এসেছে। তাদের মুখের হাব ভাব, শরীরের ভাষা থেকে বোঝা যায় বিষয়টা শুধু রোগ নয়, কিছু বেশ গভীর। বাবা বললেন, চলো রাফিদ, একবার দেখে আসি। রওনা দিলাম বাইকে করে। রাস্তা যতই গভীর, আশেপাশে পরিবেশটা কেমন যেন অদ্ভুত হয়ে উঠেছিল। গ্রামের আলো ফুরিয়ে যাচ্ছে, কেবল দূরের গাঢ় সবুজ বন আর শুকনো জমির মাঝখান দিয়ে হাঁটছে এক অদ্ভুত অজানা পথের ছায়া। একটা পর্যায়ে আমরা একটা ভাঙা কাঠের সাঁকোর কাছে এসে থামলাম। মহিলা বলল, এই সাঁকোটা পেরিয়ে গেলে আমাদের বাড়ি। বাবা একটু দ্বিধায় পড়ে গেলেন।
এর ভেতরে কেন থাকেন আপনারা? মহিলা হাসি মুখে বলল, হাকিম সাহেব, কিছু মানুষ থাকে যেখানে মানুষ থাকে না। কি অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া যেন বয়ে গেল। সাঁকো পার হয়ে যখন বাড়ির সামনে পৌঁছালাম তখন দেখি একটা পুরনো মাটির ঘর, যার টিনের চাল ছিঁড়ে গেছে কয়েক জায়গায়। বাতি বলতে একটা কুপির ক্ষীণ আলো। বাড়ির ভেতরে ঢুকে বাবা আমাকে বললেন, তুমি বাইরে থাকো, ভেতরটা আমি দেখি। আমি বাইরের উঠোনে দাঁড়িয়ে থাকলাম। মহিলা ভেতরে নিয়ে গেল বাবাকে। মিনিট 5 বেরোলো। হঠাৎ ভেতর থেকে একটা তীব্র চিৎকার ভেসে এলো, না, ওদিকে যেও না, পেছনে তাকিও না। বাবার গলা। আমি দৌড়ে ঘরের কাছে এলাম। দরজাটা খোলা, কিন্তু দরজার ভেতরে যাওয়ার সাহস করছিল না। ঘর থেকে কেমন যেন একটা গন্ধ আসছিল, জঘন্য গন্ধ। পচা কিছু নয়, বরং ধোয়ার মতো ধোয়া, যেন কোনো আগরবাতি না জেলে কাঁচা রক্ত জ্বালিয়েছে। ভেতর থেকে বারবার দম বন্ধ করা গন্ধ আসছিল। রাফিদ, পেছনে দাঁড়িয়ে থাক। আমি আর থাকতে পারলাম না, ঢুকে পড়লাম ঘরের ভেতরে। আঁধারের মধ্যেও সে স্পষ্ট দেখতে পেলাম বাবা মাটিতে বসে বসে কাঁদছেন। সামনে একটা লোক বসে আছে, চোখ দুটো পুরো সাদা হয়ে গেছে, যেন চোখের মণি গলে গিয়েছে। তার চারপাশে কয়েকটা কালো কাক দাঁড়িয়ে আছে, কিন্তু একটাও ডাকছে না। লোকটার নাক দিয়ে ধীরে ধীরে গল গল করে রক্ত পড়ছে। হঠাৎ দেখি মহিলার আরেক রূপ নিয়েছে। গায়ের শাড়িটা ছিঁড়ে পড়েছে, মুখের ঘোমটা নেই। মুখ দেখে আমার বুক কেঁপে উঠল, যেন মানুষ না, পাথর খোদাই করে বিভৎস মুখ। চোখ দুটো পুরোপুরি লাল, ঠোঁটের কোনায় হালকা রক্ত। তোমার বউ ভালো ডাক্তার, কিন্তু এখানে কিছুই করতে পারবে না। এটা শরীরের রোগ নয়, এটা আত্মার রোগ। আমি বাবাকে ধরে টানলাম, চলো বাবা, এখান থেকে চলে যাই। মা ফিসফিস করে বললেন, ও আমাদের আসতে দেয়নি, টেনেছে, এই জায়গাটা ওর। আমার বুকের ভেতরে কেমন যেন জমাট বাঁধা ভয় কাজ করছিল। ঘরের ভেতরটাতে কোনো বাতাস ছিল না, যেন দম বন্ধ হয়ে আসছিল। বাবাকে শক্ত করে ধরে রাখলাম। আর সামনে লোকটা বসছিল, যাকে ওরা রোগী বলছিল, কিন্তু কোনো মানুষ এমন ভাবে বসে থাকতে পারে না। চোখের ভিতরে কোনো চোখ নেই, সাদা থলথলে দুটো জায়গা, আর ঠোঁটের পাশে রক্ত জমাট বেঁধে আছে। মুখটা একবার হালকা কেঁপে উঠলো, কিন্তু শরীরে আর কোনো অঙ্গ নড়ল না। বাবা ফিস ফিস করে নিচু কণ্ঠে বলল, ও আমাদের আটকে ফেলেছে। এই ঘর থেকে বেরোতে গেলে আগে বুঝতে হবে কিসের বাধা। কেবল ভয় পেলে কিন্তু চলবে না রাফিদ, মাথান রাখতে হবে। বাইরে তখন পূর্ণিমা চাঁদ উঠেছে, কিন্তু সে আলো কেমন যেন এই বাড়ির কাছাকাছি আসছে না। মনে হচ্ছিল যেন চাঁদের আলো ভয় পাচ্ছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, আপনি কি জানেন এই রোগীটার কি হয়েছে? বাবা ধীরে ধীরে মাথা নাড়লেন আর বললেন, এই রোগীটা, এটা একটা ছায়া, ছায়া শয়তানের কোন রূপ হবে, এটা কোনো মানুষ না। লোকটা অনেক আগে মারা গেছে। এখন যে সামনে বসে আছে না, এটা সে হাকিনীর বসানো একটা প্রতিচ্ছবি, আর কিছু নয়, এটা কোনো মানুষ না। আমি জিজ্ঞেস করলাম, হাকিনী? এইটা আমার কি 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 ও সে কে? বাবা দীর্ঘশ্বাস পেলেন আর বলেন, হাকিনী হলো এক ধরনের রাক্ষসী আত্মা, যাদের জীবনের অপূর্ণতা, অভিশাপ, রক্ত, আকাঙ্ক্ষা মিশে এক অশুভ আত্মাতে পরিণত হয়। সাধারণত এমন আত্মা তাদের মৃত্যুর স্থানে গিয়ে বসে থাকে। দিনের আলোয় ওরা থাকে না, কিন্তু রাতের অন্ধকারে তারা জেগে ওঠে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। একটা অদ্ভুত ঠান্ডা যেন গায়ের পায়ে রীতিমতো জড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এখনই জ্ঞান হারাবো। হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ হলো, কেমন যেন ভারী কিছু একটা মাটিতে পড়লো টুপ করে। আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি সে মহিলা, যাকে আমরা সঙ্গে করে নিয়েছিলাম, সে পড়ে আছে, নিঃসার হয়ে আছে। গায়ের শাড়িটাও পুরোপুরি লিপটে আছে, যেন শরীর থেকে ত্বক উঠে গিয়েছে। আর তার বুকের উপরে একটা সাদা কাক বসে আছে, কিন্তু সে ডাকছে না। কি অদ্ভুত বিষয়! আমার মুখ দিয়ে কোনো শব্দই যেন বের হচ্ছিল না। বাবাকে বললাম, চলুন বের হই এখান থেকে, এই জায়গাটা ভালো নয়, এটা মানুষের বাসের জায়গা নয়। বাবা তখন বললেন, দরজাটা বাড়ি থেকে বন্ধ, আর জানালাদের যাওয়ার কোনো উপায় নেই। শুধু একটা উপায় আছে, ওর সঙ্গে কথা বলতে হবে। ও যা চাইছে সেটাই করতে হবে। আমি কাঁপতে কাঁপতে বললাম, ও যদি আমাদের খেয়ে ফেলতে চায়? বাবা তাকিয়ে থাকলেন কিছুক্ষণ,
তারপর বললেন, হাকিনেরা কখনো কিছু খেতে চায় না, ওরা চায় আকাঙ্ক্ষা পূরণ করতে। ওদের মৃত্যুর আগে চাওয়া ছিল, যা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল তা তার বারবার পেতে চায়। যদি বুঝতে পারি ওর অপূর্ণতা কি ছিল, তাহলে বেরোবার পথ খুঁজে পাওয়া যাবে। ঠিক সেই মুহূর্তে লোকটা, মানে সে সাদা চোখওয়ালা রোগীটা, তার মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। মুখটা একেবারে ফেটে গিয়ে রক্ত পড়ছে এরকম মনে হলো। আর তারপর সে কণ্ঠস্বর, যেটা ছিল পুরুষের না নারীর, বোঝা যাচ্ছিল না। সে বলল, তুমি ডাক্তার না, ঠিক করতে এসেছ, ঠিক করো না, তবে আমাকে ওষুধ দাও। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। সে স্বরটা বুকের ভেতরে যেন কেমন করে যেন ভয় লাগছিল। বাবার কণ্ঠ কঠিন হয়ে গেল। তুমি হাকিনি, তুমি বেঁচে নেই, কিসের চিকিৎসা চাই তোমার? লোকটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো, গায়ের কাপড় এমন ভাবে নড়ল যেন হাওয়ায় বয়ে গেল। আর সে মুহূর্তে ঘরের চারপাশের দেওয়াল আঁকা অদ্ভুত নকশাগুলো যেন জ্বলতে শুরু করলো। লালচে একটা আলোয় পুরো ঘর আলোকিত হয়ে উঠলো। মনে হচ্ছিল আমাদের চারদিকে অদৃশ্য কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। তারপর সে ভয়ঙ্কর ছায়ামূর্তি যেন এক লাফে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। মুখটা আর আগের মতো ছিল না, পুরোপুরি যেন বিকৃত। চোখে আগুন জ্বলছে। তার গলা থেকে উচ্চারিত হলো, আমাকে জোর করে বিয়ে দিয়েছিল। আমি ভাবতাম, ভালোবাসতাম অন্য কাউকে। আমাকে পুড়িয়ে মারা হয়েছিল শুদ্ধতার নামে। এখন আমি চাই আমার বর ফিরে আসুক, আমার কাছে ফিরে আসুক। আমি বাবার হাত শক্ত করে ধরলাম। বাবা প্রশ্ন করলেন, তোমার বরকে? ছায়াটা রীতিমতো স্থির হয়ে গেল। চোখ দুটো রক্তবর্ণ, চকচক করছে। তারপর নিচু গলায় বলল, হাকিম, হাকিম সাহেব, ওই ছিল আমার বর, তোমার বাবা। আমার মাথা যেন বাজ পড়ল। আমি চেয়ে রইলাম বাবার দিকে। তিনি মাথা নিচু করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, তুই সত্যি হলে তবে আমার জীবনে একটা অজানা অধ্যায় আছে, কিন্তু আমি তো কিছুই মনে করতে পারি না। সেই মুহূর্তে পুরো ঘরটা কেঁপে উঠলো। আশেপাশে খুবই বাতি করে যেন নিভে গেল। দেয়ালের সব লালচে দাগ বেরিয়ে গেল। আর হঠাৎ করে যেন বাইরে থেকে একটা বাতাসের একসাথে যেন ঢুকে পড়লো। আমরা দুজনেই এক ঝটকায় বাইরে ছিটকে পড়লাম। আমি আর কিছুই মনে করতে পারছিলাম না। চোখের ঝাপসা, কানে একটানা যেন শো শো শব্দ হচ্ছে। যখন জ্ঞান ফিরল, দেখি আমরা আমাদের বাড়ির উঠোনে পড়ে আছি। আশেপাশের লোকজন যেন ভিড় করে দাঁড়িয়ে আছে। বাবা নিশার, মুখটা সাদা। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, বাবা, বাবা, কিছু বলো, তুমি কথা বলো। বাবা ধীরে ধীরে চোখ খুললেন। কাঁপা কাঁপা গলায় বললেন, আমার মনে পড়ে না এমন কোনো মেয়েকে আমি কোনোদিন ভালোবেসেছি, কিন্তু আমার ঘুমে প্রায় তার মুখ ভেসে উঠত। আমি বলিনি, সে মরেনি, সে অপেক্ষা করছে। আমি সেদিন বুঝেছিলাম এই ঘটনা শেষ হয়নি। একটা অতিরিক্ত আত্মা, একটা পড়ে মারা নারীর হৃদয়ের কান্না, সেটাই হাকিমি। এবং সে তার বরকে আবারও ফিরে পেতে চায়, আমার বাবাকে। আমরা এরপর থেকে বাবাকে নিয়ে শহরে চলে আসি, কিন্তু ভয় এখানেই থেমে থাকেনি। আমরা যখন গ্রাম থেকে শহরে চলে এলাম, তখন বাবার শরীরটা পুরোপুরি সুস্থ ছিল না। সারাক্ষণ চুপচাপ থাকতেন। মাঝে মাঝে একা একা নিজের সঙ্গে কথা বলতেন। চোখে কেমন যেন একটা ফাঁকা দৃষ্টি। তার আগে আমি কখনো বাবাকে এমনটা দেখিনি। প্রতিদিন সন্ধ্যার দিকে ঘর অন্ধকার করে বসে থাকতেন, যেন কাউকে দেখছেন, কারোর জন্য অপেক্ষা করছেন। পড়াশোনার অজুহাতে ব্যস্ত থাকার চেষ্টা করতাম, কিন্তু কিছুতেই মন বসাতে পারছিলাম না। মাথার ভেতরে বারবার ভেসে উঠছিল সেই বিকৃত মুখ, সেই ছায়ামূর্তি, আর সেই বিকৃত কণ্ঠস্বর। হয়তো ছিল আমার পর, তোমার বাবা। এই কথাটা আমার বুকের ভেতরে যেন গেঁথে গিয়েছিল। বাবা কেন যেন চুপ করে গিয়েছিলেন। সত্যিই গেঁথে মনে করতে পারছিলেন না, নাকি কোন একটা অংশ সত্যি ছিল এর ভেতরে। সেদিনের পর থেকে বাবা প্রতি রাতেই অদ্ভুত সব স্বপ্ন দেখতে লাগলেন। মাঝে মাঝে চিৎকার করে উঠে বসতেন। একা রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি বাবা বিছানায় বসে বসে কাঁদছেন। আমি বললাম, বাবা, কি হয়েছে বাবা? আবারও স্বপ্ন দেখছো নাকি? তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ও বলেছে সবার শেষ, এবারও আমাকে নিয়ে যাবে গো।
আমি তো বলেছিলাম আমি কিছু মনে পড়ে না আমার, কিন্তু এখন তো সব মনে পড়ছে রাফিদ। আমি ওকে ভুলতে যাইনি। ও ছিল আমার ছাত্র জীবনের বন্ধু, তানিয়ার বোন রেহানা। আমরা ভালোবাসতাম দুজন দুজনকে, কিন্তু আমি ভয় পেছনে হেঁটেছিলাম। গ্রামের যা পারিবারিক পরিবারের জোরে ওকে বিয়ে করে দেওয়া হয়েছিল এক পুরাহিত ঘরানার লোককে। ওর উপরে তুমুল অত্যাচার হয়েছিল, তুমুল। শেষেও নিজেকে আগুনে পুড়িয়ে মেরে ফেছিল। আমার এখনো মনে আছে। আমার অনেক কষ্ট হচ্ছিল এই ব্যাপারটা মনে করে। আমি যেন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তাহলে আপনি জানতেন বাবা? আমি আমি জানতাম না। আমি জানতাম না ও কখনো আত্মা হয়ে আবারও ফিরে আসবে, হাকিনি হয়ে কোনোদিন ফিরে আসবে। আমি জানতাম না ওর ভালোবাসা এইভাবে অভিশাপে পরিণত হবে। আমি শুধু বাড়ি এসেছিলাম, ভুলে যেতে চেয়েছিলাম। এতটুকু বলি বাবা হাও মাও করে কান্নাকাটি করা শুরু করলেন। এই ঘটনার পর থেকে বাসায় নানা ধরনের অদ্ভুত ঘটনা করতে লাগলো। এক রাতে নিচ থেকে কেমন যেন গড়গড়ে একটা শব্দ শোনা গেল। আমি নিচে তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে, কিন্তু খাটের চারপাশে বাড়ি যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। ঘরের মধ্যে কাদা। বাথরুমে গিয়ে দেখি আয়নার উপরে লাল কিছু দিয়ে লেখা আছে, তাকে ফেরাও। ও আমার ছিল। প্রথম ভেবেছিলাম আমার মানসিক সমস্যা হচ্ছে, কিন্তু বাবা নিজেও একদিন দুপুরবেলা আমাকে ডেকে বললেন, আজ সকালে বারান্দায় বসে কাগজ পড়ছিলাম, দেখি সামনের কাছে এক মহিলা বসে আছে, শাড়ি পরে মুখটা নিচের দিকে ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আমি জানি সেটা ওই লোক। আমার গা যেন কাঁপতে লাগলো। আমাদের শহর অব্দি এসেছে বাবা, আসবে না কেন? আমার আত্মা ওর কাছে বন্ধক ছিল, আমি ওকে ভেঙে দিয়েছিলাম, এখন আমাকে ফেরত চাইছে। একদিন সন্ধ্যায় আমি একা বাসায় ছিলাম। বাবা তখন নিচে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। হঠাৎ করে দেখি রান্নাঘর থেকে চুলোর শব্দ আসছে। আমি একটু অবাক হলাম, রান্নাঘর তো বন্ধই ছিল। ধীরে ধীরে হেঁটে গিয়ে দরজা খুললাম। বাতাস কেমন যেন ঘন হয়ে আসছিল। রান্নাঘরের ভেতরে কেউ নেই, কিন্তু চুলায় লাল আগুন জ্বলছে, আর পাশে একটা পাতিলে টক বক করে ফুটছে কালো কোনো তরল। আমি সাহস করে পাতিলের ঢাকনাটা তুলে ফেললাম। তারপর যা দেখলাম সেটা হচ্ছে ভুলতে পারিনি। পাতিলের ভেতরে ফুটছে একজোড়া চোখ, মানুষ নয়, সাদা তবে বেঁচে থাকার চোখ। তারা কেবল চেয়ে আছে, আর পাতিলের নিচ থেকে ধোয়ার মতো কিছুটা ছায়া ধীরে ধীরে ঘরের ভেতরে ভাসতে শুরু করলো। আমি যেন হতভম্ব, গলার স্বর বের হচ্ছিল না, শুধু ফিসফিস একটা কণ্ঠ হলো, তাকে দাও, সে আবার। আমি জানি না কিভাবে আমি দৌড়ে বেরিয়ে এলাম। দৌড়ে গিয়ে নিচে নামলাম। বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। লোকজন বলল তিনি মসজিদে যাননি, কোথাও দেখেননি তাকে। পাশের বাসার একজন বলল, আমি একটু আগে দেখলাম উনি গেটের পাশ দিয়ে হেঁটে গেলেন। পরনে ছিল না কোনো পাঞ্জাবি, খালি গায়ে, গলায় একদম সাদা রুমাল ছিল, মুখটা নিচু করে হেঁটে যাচ্ছিলেন। আমার শরীরে রীতিমতো রক্ত শুকিয়ে গেল। আমি দৌড়ে ছুটলাম সেই দিকটার দিকে। রাস্তা অনেকটাই ফাঁকা, হেডলাইট ছাড়া অন্ধকার। বাবা কই গেলেন? ঠিক এমন সময় আমি তাকে দেখলাম বস্তির পাশের একটা পুরনো ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, হাতটা যেন ঝুলে আছে, চোখে তার নিচের দিকে, কিন্তু মুখে ছিল না কোনো অনুভূতি। আমি দৌড়ে এগিয়ে বললাম, বাবা এখানে কি করছেন? তিনি ধীরে ধীরে মুখ ধরে বললেন, আমি তো ওর সাথে যাচ্ছি রাফিদ। ওর যে অনেক কিছু বলা বাকি ছিল, অনেক কিছু বোঝা হয়নি। এবার সময় হয়েছে, ও বলেছে শেষ দেখাটা হবে আজ রাতে। আমি তাকে ধরে কাঁদতে কাঁদতে বললাম, বাবা আপনি তো বলেছিলেন আপনি ভুলে গেছেন সবকিছু, তাহলে কেন? তিনি বললেন, ভুলে গিয়েছিলাম বলেই তো সে ফিরে এসেছে। তার প্রতিটা ক্ষত আজ রক্ত দেয়। তুমি বোঝো না, কিছু ভালোবাসা কেবল ভালোবাসার নয়, অভিশাপে পরিণত হয়। সে রাতে ঘর থেকে এসে দেখি আয়নার সামনে অদ্ভুত একটা মূর্তি দাঁড়িয়ে আছে। চোর লম্বা, ঘাড়ে ছড়ে আছে, পিঠ পর্যন্ত নেমে এসেছে। আয়নায় কাঁচ ফাটলে যেভাবে কিছু প্রতিচ্ছবি যেন খোলাটে হয়ে যায়, ঠিক সেভাবেই সে দাঁড়িয়েছিল। আমি বললাম, তুমি কি চাও? সে বলল, তোমার বাবাকে আমি ছাড়বো না, এবার ওকে নিয়ে যাবো। আমি আর কিছুই বলতে পারিনি। আমি শুধু সে রাতটা কোনোভাবে কাটিয়ে গিয়েছিলাম। কিন্তু এর শেষ এখানে নয়। পরদিন সকালে বাবা বললেন,
রাফিদ, আমাকে ঠেকাতে পারবি না। ওর ডাকে এখন আর সাড়া না দিলে সে তোমার উপর আসবে। এবার আমাকে যেতে দে রে, হয়তো এর একটা শেষ আছে। আমি না গেলে তুই মরবি। সে রাতে আমার বাবা আমার বিছানায় বসেছিলেন। বাইরে ঠান্ডা বাতাস, জানালার কাঁচ হালকা কাঁপছিল। আমি তখন জেগে আছি, কিন্তু চোখ বন্ধ হয়ে শুয়েছিলাম। বাবার নিঃশ্বাসের শব্দ বুঝতে পারছিলাম। তিনি কিছুটা বলতে চাইলেন, কিন্তু একটু পরে তিনি আমার কাঁধে হাত রাখলেন আর বললেন, রাফিদ, আমি ঠিক করেছি, আমি যাব। আমি ধীরে ধীরে চোখ খুললাম। বাবার চোখে এক ধরনের প্রশান্তি ছিল, অথচ সেই প্রশান্তির নিচে লুকানো ছিল ভয়, গ্লানি আর আত্ম উপলব্ধি। তুমি কি নিশ্চিত বাবা? ও তো, তিনি আমার কথা কেটে বললেন, ও যা হয়ে গেছে সেটা আমারই কারণে হয়েছে। আমি ভালোবেসেছিলাম, কিন্তু দাঁড়াতে পারিনি। আমি পালিয়ে গিয়েছিলাম। ও বলেনি রাফিদ, ওর মৃত্যুটা এখনো শেষ হয়নি। ওর আত্মারা আটকে আছে। আমি জানি না আমি গেলেও শান্তি পাবে কিনা, কিন্তু আমি না গেলে তুই বলবি ও এখন তোকে নিয়ে যাবে। এই কথার পর আমার শরীরের ভেতর থেকে একটা ঝাঁকুনি আর ভয় বয়ে গেল। বাবা নিচু হয়ে পড়লেন, তুই আজ সকালে আয়নাটা দেখিনিস, সেটা তোকে ধ্বংস করতে এসেছিল। সে মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আমি কিছুতেই বাবাকে যেতে দেব না। যেভাবেই হোক আমাকে আকিরের সীমানা ভেঙে ফেলতে হবে। আমি বাবাকে বললাম, একবার চেষ্টা করি বাবা। আমি জানি একজন বৃদ্ধ লোককে চিনি, তান্ত্রিক তিনি। লোকেরা বলে তিনি স্মৃতি সংশোধন করতে পারেন, মানে মৃত আত্মাকে আবারও নতুন করে মুক্ত করে দিতে পারেন। বাবা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, ও তোর মতো করে শান্তিতে বিশ্বাস করে না। ও চায় আগুন, চায় পুড়িয়ে দিতে, ও চায় আমাকে ছিঁড়ে ফেলতে। পরদিন আমি খুব সকালে রওনা হলাম শহরের বাইরে, গাবতলির পাশে বাজার ঘেঁষা এক এলাকায়। সেখানে থাকেন আলতাফ তান্ত্রিক। মাথা ভর্তি সাদা চুল, চোখে এমন এক দৃষ্টি যা দেখলে মনে হয় কেউ তার মাথার ভেতরে ঢুকে পড়েছে। আমি সবকিছুই বললাম, কোনো কিছুই গোপন করেনি। তিনি শুধু শুনলেন আর বললেন, আকিনি যদি একবার কারো আত্মায় হাত রাখে, সে তার মানুষ রাখে না গো। তবে কিছু কিছু ব্যাপার আছে যা মুছে যায়। একবার চেষ্টা করতে পারি, কিন্তু মনে রাখিস, সে তোকে দেখেছে, চিনেছে, সে কিন্তু তোকে ভালোবেসে ফেলেছে। তুই ওর বর না, শুধু তোর চোখে প্রেমিকের ছায়া দেখে। এখন সে সিদ্ধান্তহীন, তোর বাবাকে পাবে নাকি তোকে পাবে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আপনি আমাকে বাঁচান। তান্ত্রিক একটা কালো সুতো দিলেন আর বললেন, এটা তোর বাবার গলায় পরিয়ে দেয়া যাতে আজ রাত 12টার আগেই ওকে যেন ঘরের ঠিক মাঝখানে বসে রাখিস। ঘরে 4 কোণে 4টা প্রদীপ জ্বালিয়ে রাখবি আর আয়না দিয়ে ঢেকে রাখবি, সব আয়না দিয়ে। বুঝতে পেরেছিস? আমি প্রশ্ন করলাম, আর আপনি? আমি আসবো ঠিক 12টার সময় ওকে মুক্ত করতে। রাত নামলো, চারিদিকে যেন নিস্তব্ধ। বাবাকে বুঝিয়ে শুনিয়ে বসালাম। ঘরের মাঝখানে প্রদীপগুলো জ্বালালাম, আয়নাগুলো কাপড় দিয়ে ঢেকে দিলাম। কিন্তু একটা আয়না, আমার ছোট্ট আয়না, সেটার কথা মনে ছিল না। 11:55 বাজে। তখন আমি পানি খেতে উঠলাম। পাশের রুমে ঢুকে হঠাৎ অনুভব করলাম কেমন একটা শীতলতা যেন ঘিরে ধরেছে। আমি ঘুরে দাঁড়ালাম, দেখলাম সেই আয়নায় ঢাকা হয়নি, আর তাতে দাঁড়িয়ে আছে সে, একটা নারী মূর্তি, যার মাথার নিচে চুলে ভেজা রক্তের দাগ, পায়ের পাতা যেন উল্টে আছে এবং শরীর থেকে যেন ভাপ উঠছে। আয়নার কাঁচটা যেন খাটলে বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, ঠিক তেমনই তার মুখটা কাঁপছিল, গড়ে যাচ্ছিল। আমি দৌড়ে বেরিয়ে এলাম। ঘরে ফিরে এসে দেখি বাবার গলা থেকে সুতোটা খুলে পড়েছে আর তিনি ধীরে ধীরে দাঁড়িয়ে পড়েছেন, চোখ বন্ধ, মুখ হাসি। আমি চিৎকার করে বললাম, বাবা বসে থাকুন, এখন না, তান্ত্রিক আসবেন। বাবা তখন ধীরে ধীরে বললেন, সে এসেছে রাফিদ, রেহানা এসেছে, এবার আমাকে যেতেই হবে, আর দেরি করা যাবে না রে রাফিদ। ঠিক তখনই বাতাসে একটা ধাক্কায় নিভে গেল প্রদীপ। ঘরের চারপাশ অন্ধকার হয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে বাবাকে খুঁজছি, কিন্তু তিনি আর সামনে নেই। একটা ফিস ফিস শব্দ হলো, তুই বাধা দিচ্ছিস, তুইও পড়বি। হঠাৎ আমার বুকের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়লো। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম
সে আগুনি আমার মুখের একদম কাছে দাঁড়িয়ে আছে, চোখ লাল, গা থেকে পচা মাংসের গন্ধ, আর কপালে একটা ছাই দিয়ে আঁকা রাফিদ। আমি চিৎকার করে উঠতে পেছনে দরজা খুলে তাঁচে আলতাফ হঠাৎ করে হুজুর প্রবেশ করলেন। তার হাতে একটা ধোয়া ওঠা কাঠের থলে, মুখে বঞ্চ। তিনি সোজা গিয়ে বাবার সামনে দাঁড়ালেন, তারপরে কাঁধে হাত রাখলেন। বাবা হঠাৎই গড়িয়ে পড়লেন এবং শরীর কাঁপতে লাগলো। আর সেই মুহূর্তে ঘরের চারদিকে কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে পড়লো। হাকিমের মূর্তিটা গড়ে যেতে লাগলো, তার গলার স্বর, তার কণ্ঠ। তুই চলে এলি, আমি তোকে পেয়েছিলাম। আমার শরীরের টুকরোর বুকের ভেতরে তুই কি? তুই তোর প্রেম রাখলি না, আমি তোকে ভালোবেসেছিলাম। আমি তো মরলাম। তান্ত্রিক তখন মাটিতে একটা ডাক কেটে বললেন, রত্নস না আত্মা, তুই মুক্ত হ। তোর আগুন নিভুক, তোর কান্না শুকাক, ফিরে যা, ফিরে যা। একটা বিকট চিৎকারে যেন পেটের গভীর থেকে এক রাশ শত শত প্রাণীর কান্না একত্রিত হচ্ছে। তারপর নিস্তব্ধতা, আর বাবার নিঃশ্বাস ধীরে ধীরে স্থির হয়ে গেল। আমি যেন দৌড়ে গিয়ে রীতিমতো তাকে জড়িয়ে ধরলাম। বাবা, আপনি ঠিক আছেন তো? তিনি নিঃশ্বাস নিলেন, চোখ খুলেন এক টুকরো শান্তি মুখে। ও চলে গেছে রাফিদ, এবার মনে হচ্ছে আমি হালকা। আমার বুকের সে পাথরটা ছিল, সেটা সরে গেছে রে রাফিদ। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের শেষের দেয়ালের পাশে রাখা আয়নাটা হঠাৎ করে নিজে নিজে খুলে গেল। কাপড়টা পড়ে গেল মাটিতে, আর আয়নাটা দেখা গেল একটা ছায়া ঠায় দাঁড়িয়ে আছে আমার দিকে। এক ফালি ঠোঁটে হাসি, তারপরে সে হঠাৎ করে রক্ত গড়িয়ে পড়ল। শেষ হয়নি, তারপর সে ছায়াটা মিলিয়ে গেল, কিন্তু আয়নায় সে কাছে রয়ে গেল রক্তের ছাপ। জেফরি ভাই, এটাই ছিল গল্প। যদি গল্পটি ভালো লাগে পড়ে শোনাবেন। গল্পটি আমার নিজের লেখা গল্প। আশা করি গল্পটি ভালো। বসবাস বাড়ি ঘর নদীতে চলে যাওয়ার পর বাবা আমাদের নিয়ে ঢাকায় চলে আসেন। আমার পরিবারে আমি বড় মেয়ে। আমার নাম স্বর্ণা। আমার ছোট বোনের নাম লতা, তার বয়স এখন 10 বছর, আর আমার 19 বছর। বাবা ব্যাংকে ছোটখাটো একটা কর্মকর্তা। মা আমাদের সাথে আমাদের বাড়িতে থাকে। একদিন বাবা অফিস থেকে ফিরে আমাদের সবাইকে ডেকে বলল, আজকে আমি অনেক খুশি জানিস। আমরা সবাই আমার বাবার কাছে জানতে চাইলাম, কেন বাবা, তুমি আজকে এত খুশি কেন? বাবা আমাদেরকে বলেন, অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছি, আর ভাড়াটা জমি পেয়েছি কম টাকার ভেতরে। আমরা আগামীকাল সেই জমিটা দেখতে যাব। যদি সবকিছু ঠিক থাকে তাহলে সেই জমিটা কিনে ফেলবো, তারপর সেখানে আমাদের বাড়ি উঠাবো ইনশাআল্লাহ। কতদিন ভাড়া থাকবো বলা তো যায় না। আমার মা বাবার কাছে জানতে চাইলো, কিন্তু সেই জমিটা কোথায়? জমির টাকা কেরানীগঞ্জে আমার অফিসের খুব কাছে, খুব কম টাকায় পড়েছে সেই জমি। তোমরা সবাই রেডি হয়ে নাও, আমরা আগামীকাল যাব সেই জমিটা দেখতে। পরের দিন আমরা সবাই মিলে বাবার সাথে কেরানীগঞ্জে সে জমিটা দেখার জন্য আসি। জমিটা ঠিকঠাক করে আছে কিনা, জমিটার আশেপাশে কোনো বাড়িঘর নেই, অনেক দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। জমিটা খুব দামি আছে এবং আমরা কিনে ফিরি। তারপর সেখানে শুরু হয় পাইলংয়ের কাজ। আমি অনেক খুশি ছিলাম, কারণ এখান থেকে আমার কলেজটা অনেক কাছে। তাছাড়া এতদিন পর আমাদের নিজেদের বাড়ি হচ্ছে। একদিন আমি কলেজ থেকে ফেরার পথে ভাবলাম, যাওয়ার সময় আমাদের সেই জায়গাটা দেখে যাব, সেখানে বাড়ির কাজটা কত দূর এগুলো। আমি হাঁটতে হাঁটতে আমাদের সেই জায়গার কাছে আসি। এসে দেখি মিস্ত্রি ভাইরা বাড়ির কাজ শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ সেখানে গিয়ে দাঁড়াই। হঠাৎ করে এসে সাইটে কন্ট্রাক্টর আমার কাছে এসে বলল, আপনি শফিকুল সাহেবের মেয়ে না? জি চাচা, আমি তার মেয়ে। আমাদের বাড়ির কাজটাই আপনারা করছেন। তখন কন্ট্রাক্টর চাচা আমাকে বলল, আপনি একটু দাঁড়ান, আপনাকে কিছু দেওয়ার আছে। এটা বলে সে আমারও সেই সাইডে চলে যায়। 2 মিনিট পর আমি দেখি তার হাতে করে একটা বাক্স নিয়ে এসে আমার কাছে এসেছে, এবং বাক্সটা দেখে খুবই অদ্ভুত লাগছে। বাক্সটার চারিপাশে কিছু আরবি হরফে লেখা। বাক্সটার মুখে ছোট্ট একটা তালা দিয়ে লাগানো। কন্ট্রাক্টর চাচা আমার কাছে এসে বললেন, এই বাক্সটা পাইলিং করার সময় আমরা খুঁজে পেয়েছি। দেখুন না মা, আমি খুব সৎ একজন মানুষ। আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে বাক্সটা তারা খুলেই ফেলতো, হয়তো বা দেখার চেষ্টা করতো। কিন্তু এইটা তো এখন আপনাদের জিনিস, তাই আপনাদের কাছে ফিরিয়ে দিলাম। আমি চাচার কাছ থেকে সেই বাক্সটা নিয়ে বললাম, ঠিক আছে চাচা, আমি এটাকে বাবাকে দিয়ে দিব না।
আমি সেখান থেকে আবারও বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমি সেই বাক্সটাকে দিয়ে আমার ঘরে চলে আসি। বাক্সটা আমার বিছানার একটা পাশে রেখে দিই। বাবা অফিস থেকে এনে তাকে দিয়ে দিব, কিন্তু পরে আর এই বিষয়টা আমার মাথায় থাকে না। আমার ঘরে একটাই ঘুমাতাম, আমার ছোট বোন বাবা মার সাথে ঘুমাতো। আমি যখন রাতের বেলায় পড়ার টেবিলে বসে পড়ছিলাম, তখন আমি একটা কান্নার শব্দ শুনতে পাই। শব্দটা খুব অল্প অল্প আমার কানে আসছিল। আমি তখন পড়া থামিয়ে ভালো করে শোনার চেষ্টা করি আসলে শব্দটা কোথা থেকে আসছে। যখন আমি পড়া বন্ধ করে দিই তখন আর কোনো শব্দ আসছিল না। আমি ধরেই নেই এটা আমার বোনের ভুল। পড়া শেষ করে আমি আমার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। মাঝরাতে আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখতে পাই অনেক বড় একটা বাক্স। সেই বাক্সের ভেতরে একটা ছেলে। ছেলেটিকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সেই ছেলেটি একটা বিশাল শিকলের সাথে বাঁধাই করা শরীরের বিভিন্ন জায়গায় রক্ত পড়ছে। সেই ছেলেটার মুখ ছিল অনেক মায়াবী। সেই ছেলেটি কান্না করতে করতে আমাকে বলছিল, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, আমাকে শুধু শুধু বন্দি করে রাখা হয়েছে। 90 বছর ধরে আমি বাক্সের ভিতরে বন্দি অবস্থায় আছি। আমাকে আমাকে বন্দি কেন করা হয়েছে জানেন? একজন খারাপ কবিরাজ আমাকে কিছু খারাপ কাজ করাতে চেয়েছিল। তবে আমি একজন ইমানদার জিন। আমি কি করে মানুষের কালো জাদুর মাধ্যমে ক্ষতি করতে পারি? আমি সে কবিরাজের আদেশ মানতে অস্বীকার করি। তখন সে তার শক্তি ব্যবহার করে আমাকে বাক্সের মাঝে বন্দি করে দেয়। সেদিনের পর থেকে আমি বন্দি। দয়া করে আপনি আমাকে মুক্ত করেন। বিশ্বাস করেন আমার কোনো ভুল ছিল না, আমি একজন নিরপরাধ মানুষ। এটা বলে সে লোকটি অনেক কান্না করছিল। সে কান্না দেখে আমার চোখেও যেন পানি চলে আসে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। আমার মা ডাকে, আর মা ডাকছে, এই স্বর্ণা স্বর্ণা। চোখ করে দেখে সকাল হয়ে গেছে। মা আমাকে বলল, কিন্তু তুই কান্না করছিস কেন? তোর চোখে পানি বেয়ে বেয়ে পড়ছে। আমি আমার চোখে হাত দিয়ে দেখে আসলে আমার চোখ বেয়ে পানি চলে এসেছে। আমি তখন মাকে বললাম, কিছু না মা, ঘুমের মাঝে হয়তো বা অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিলাম, এই জন্য এমনটা হয়েছে। সকালে আমি নাস্তা করে কলেজে চলে যাই। কলেজ থেকে আসার পর আমি দেখতে পাই আমার প্রিয় বান্ধবী শায়না আজকে কলেজে আসেনি। আমি আমার অন্যান্য বান্ধবীর কাছে শায়নার বিষয়ে জানতে চাই, কেন সে কলেজে আসেনি। আমার বান্ধবীরা আমাকে বলে, কেন তুই জানিস না? তার উপরে কালো জাদু করা হয়েছে। কেউ একজন তাকে ভয়ঙ্কর ভাবে কালো জাদু করেছে। সে অনেক অসুস্থ হয়ে পড়েছে জানিস, মনে হয় বাঁচতে পারবে না। এতদিন তার বাবা মা ধরতেই পারেনি যে তার উপরে কালো জাদু করা হয়েছে। আর আজকে যখন জানতে পেরেছে তখন তাদের হাতে কিছু করারই নেই জানিস। কথা শুনে আমার কান্না চলে আসে। আমি বুঝতে পারিনি শায়না এতদিন যাবৎ অসুস্থ ছিল, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে শায়না দিনে দিনে অনেক শুকিয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম বোধহয় ঠিকঠাক মতো ঘুমাচ্ছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, এই জন্য এমনটা হচ্ছে। কিন্তু তার উপরে যে কালো জাদু করা হয়েছে সেটা ধরতেই পারেনি। আমি সিদ্ধান্ত নিই যে আজকে কলেজের ছুটি হওয়ার পর বাড়িতে ফেরার সময় শায়নাদের বাড়িতে ঘুরতে যাব। সেদিন কলেজ ছুটি হওয়ার পর আমি শায়নার সাথে দেখা করতে যাই। আমি গিয়ে দেখি শায়না বিছানায় উপরে শুয়ে আছে আর তার বাবা মার সাথে কান্না করছে। আমি শায়নার পাশে গিয়ে বসি। আমাকে দেখে শায়না তার বাবা মাকে বলল, তুমি একটু বাইরে যাও, আমি ওর সাথে কিছু কথা বলতে চাই মা। শায়নার কথা শুনে তার মা বাবার ঘরের ভিতরে চলে যায়। তখন শায়না আমাকে দেখে বলল, দোস্ত ঘরের দরজাটা লাগিয়ে দে। আমি ঘরের দরজাটা লাগিয়ে আবারও শায়নার কাছে গিয়ে বসি। তারপর শায়নাকে বললাম, সবকিছু কি করে হলো রে? আমি তো কিছু জানি না, কিছু তো বললি না আমাকে। শায়না আমাকে বলল, আমি জানি আমার উপরে কালো জাদু করেছে। তোর অফিসের কথা মনে আছে? সে আমাকে কলেজের সবার সামনে প্রপোজ করেছিল, কিন্তু আমি রাজি হইনি। তারপর সে আমার সাথে অনেক জোর করতে শুরু করলো। আমি যে তাকে অনেক চর মারলাম, তোর মনে আছে? কিন্তু শায়না, আমি যতটুকু জানি আসিফ এখন বাংলাদেশে থাকে না, সে তো তার মামার কাছে লন্ডনে চলে গেছে, তাই না? আমি জানি আসিফ এখন বাংলাদেশে নেই, কিন্তু সে দূরে বসে আমার সাথে এগুলো করছে। সে আমার উপর 5টি খারাপ চিন চালান করেছে জানিস। শায়না আমাকে বলল, দোস্ত জানিস আমার সাথে কি হয়েছে? প্রতি রাতে 5টি জিন আমার সাথে খারাপ কাজ করে জানিস, যে আমার শরীরকে নিয়ে খেলা করে, আমাকে ধর্ষণ করে। আমি আমার বাবা মাকে বলতে পারছি না জানিস। আমি শায়নাকে বললাম, প্রথম থেকে বলতো কি করে কি হলো, সব কিছু বল। শায়না তখন আমাকে বলতে শুরু করে প্রথম থেকে।
আসিফ বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় 6 মাস পরের ঘটনা। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার শরীরে অনেক ঠান্ডা লাগতে শুরু করে। তাই আমি আমার পায়ের কাছ থেকে কম্বলটা নিয়ে রীতিমতো ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমি বুঝতে পারি কেউ একজন আমার শরীরে স্পর্শ করছে। আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি বুঝতে পারি আমার শরীরে কোনো পোশাক নেই, শুধু কম্বলটাই আমার শরীরে। ঠিক তখন আমি বুঝতে পারি আমার কম্বলের নিচে কেউ একজন আছে, যার ঠান্ডা হাত দুটো আমার শরীরকে স্পর্শ করছে। আমি ভয় ভয় কম্বলের ভিতরে তাকাই। একটা পুরুষ মানুষ, কিন্তু তার চোখ দুটো রীতিমতো নীল রঙের, হাতে বিশাল বড় বড় নখ, আর সে তার জিহ্বা দিয়ে আমাকে শরীর চাটতে শুরু করেছে। এটা দেখার পর আমি জোরে জোরে চিৎকার দিতে যাব, তার আগে সে ভয়ঙ্কর দেখতে লোকটি আমার মুখে তার হাত দিয়ে রীতিমতো চেপে ধরে। তারপর আমার শরীরের উপর দিয়ে রীতিমতো কম্বলটা উঠিয়ে ফেলে সে। আমি দেখতে পাই সে লোকটা পুরোপুরি উলঙ্গ। তখন সে ভয়ঙ্কর দেখতে লোকটি আমাকে বলল, আমি একজন জিন, আমার নাম অধম কাল, আমাকে তোর উপরে চালান করা হয়েছে। শুধু আমি না, আমার আরো 4 গোলাম আমার সাথে ওই দিকে দিয়ে যাচ্ছে। আমি আমার ঘরের আশেপাশের দিকে তাকিয়ে দেখি সেখানেও 4টা লোক দাঁড়ানো আছে। তারা 4 জন একই রকম দেখতে, তাদের চোখগুলো নীল রঙের, হাতে লম্বা লম্বা নখ। সব থেকে জঘন্য বিষয় তো এটা, তারাও পুরোপুরি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। সেদিন সে আমাকে আরো বলল, আমাদেরকে আসিফ পাঠিয়েছে, সে 50টা কালো মহিষের মাধ্যমে আমাদেরকে চালান করেছে। জনে জনে আমরা প্রতি রাতে তোকে দর্শন করি। আমরা এইখানে বসে তোর সাথে যা যা করবো সে ওখানে বসে বসে তা দেখতে পারবে কালো জাদুর মাধ্যমে। এটা বলার পর তারা এক এক করে আমাকে দর্শন করলো। 5 জনই আমার সাথে সহবাস করলো। সহবাস করার পর তারা আমাকে বলল, আজকে তোর জীবন আমার নরক বানিয়ে ছাড়বো।